ইতিহাস বলতে কি ঘটেছে সেটাই পড়ানো হয়। এটা আমরা কি করে জানলাম সেটা পড়ানো হয় না। কিছু কিছু ইতিহাস বিকৃতি করা হচ্ছে। এরোপ্লেন নিয়ে ক্লেম, টেলিভিশন ইন্টারনেট নিয়ে ক্লেম, স্টেম সেল নিয়ে ক্লেম, এগুলো কোনোটাই হয়নি যতদিন না আধুনিক বিজ্ঞান সেগুলোকে ইনভেন্ট করেছে। এই যে পুরো প্রচেষ্টাটা এখন দেখা যাচ্ছে, যার নিউক্লিয়েশন হচ্ছে নিউ এডুকেশন পলিসির মধ্যে দিয়ে, এটা কিন্তু খুবই বিপজ্জনক। ভারতবর্ষে কিন্তু অতীতে জ্ঞান বিজ্ঞানের ভালো চর্চা হয়েছে। যেটা হয়েছে সেটাকে কিন্তু জানতে হবে, সেটাকে বলতে হবে এটা ছিল। যে প্রশ্নটা আজকে তুলেছেন, এই প্রশ্নটা উঠল এই কারণে যে কিছু কিছু ইতিহাস বিকৃতি করা হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, এইটা ইতিহাস নয় ওইটা ইতিহাস বললে কি মানুষ মেনে নেয়? নেবে বলে মনে করছেন কেন না? আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা পড়াশোনা করেছি, সেখানে ইতিহাস বলতে কি ঘটেছে সেটাই পড়ানো হয়। এটা আমরা কি করে জানলাম সেটা পড়ানো হয় না। ফলে যদি কেউ বলেন যে এইটা ইতিহাস নয়, তার পাল্টা ওইটা ইতিহাস, তাহলে এটা অনেকটা এটা আমার ভালো লাগে ওটা আমার ভালো লাগে না মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু এর আগেই বক্তা বলেছেন যে ইতিহাস সেভাবে হয় না। বিজ্ঞান যেভাবে কাজ করে সেটা হচ্ছে, বিজ্ঞান বস্তু জগৎ সম্পর্কে কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। কিন্তু বিজ্ঞানে একটা কথা একেবারে বুনিয়াদি কথা, প্রাথমিক কথা, ডোন্ট বিলিভ এনিথিং উইদাউট এভিডেন্স। প্রমাণ ছাড়া কোনো কিছুকেই গ্রহণ করা হয় না। ইতিহাসও কিন্তু তাই, ইতিহাসের পদ্ধতিটাও কিন্তু তাই। এই কারণে যদি কোন প্রমাণের ভিত্তিতে আমরা কোন সিদ্ধান্তে এলাম, ঐতিহাসিকরা কোন সিদ্ধান্তে এলেন, এইটা যদি ছাত্রদের কাছে রাখা না যায়, তাহলে তার কাছে কিন্তু একটা ন্যারেটিভের পাল্টা আরেকটা ন্যারেটিভ হয়েই থেকে যায়। এটা স্কুল স্তরে অন্তত আমি খুব একটা দেখিনি। আর বেশিরভাগ মানুষের ইতিহাসের সঙ্গে পরিচয়টা স্কুল স্তর অবধি। সে কারণে ইতিহাস হচ্ছে নির্মাণ করতে হয় এভিডেন্সের ভিত্তিতে, এইটা অনেকের কাছে ঠিকমতো পরিষ্কারভাবে আসে না। আর এই কারণেই তারা আশ্বাস পাচ্ছেন, ভরসা পাচ্ছেন যে আমি যদি একটার বদলে আরেকটা ন্যারেটিভ দিই তাহলে মানুষ এটা নেবে। ফলে আমাদের টাস্কটা হচ্ছে এটা নিয়ে যাওয়া যে ইতিহাস এরকমটা নয় যে একটা ন্যারেটিভের বদলে আরেকটা ন্যারেটিভ। কিন্তু এটা করতে গেলে কি করতে হবে? দেখুন, এক ধরনের ইতিহাস তারা তৈরি করতে চাইছেন। ধরুন আমি বললাম না ওটা ঠিক নয়, তাহলে এটা ইতিহাস। আপনারা হয়তো মনে করবেন যাই ভালো বলেছে, কিন্তু আমি যদি সেইগুলোর পেছনে কিসের ভিত্তিতে আমি বললাম, আমার ক্ষেত্রে প্রমাণটা কি, এগুলোকে তুলে না বলি, তাহলে কিন্তু আমি একই অপরাধে অপরাধী হব। যদি আমি সেই যে প্রশ্নগুলো সেটা সঠিক কথাটাও বলি, তাহলে কিন্তু সঠিক উপস্থাপনা হবে না। ফলে আমি মনে করি যে ইতিহাস যখন আমরা রাখবো, ইতিহাস নিয়ে যখন আলোচনা করব, তখন প্রমাণগুলো দিয়ে দিয়ে আলোচনাটা করতে হবে, যেভাবে সৌভিকবাবু আলোচনা করেছে। প্রত্যেকটাই এইখানে পাওয়া গেছে বলে করেছেন, এটাই কিন্তু আলোচনা করার সঠিক পদ্ধতি। এখন ইতিহাস তাহলে একটা বিজ্ঞানী, সমাজের বিজ্ঞান, কিন্তু বিজ্ঞান। কেননা বিজ্ঞানের যে পদ্ধতি সেটা এখানেও প্রযোজ্য। বিজ্ঞানের ক্ষেত্রেও তো এরকম হয়। ধরে নিন হর্ষবর্ধন রাজা ছিলেন এক সময়, আমরা জানলাম কি করে? তখন তো আমরা কেউ ছিলাম না। একই রকম প্রশ্ন কিন্তু বিজ্ঞান ফেস করে। এই পৃথিবীতে প্রাণ এলো কি করে? তখন আমরা ছিলাম। এই পৃথিবী সৃষ্টি হলো কি করে? তখন আমরা ছিলাম। এই রকম প্রশ্ন যখন আমরা ফেস করি, তখন বিজ্ঞানীরা যেটা করেন সেটা হচ্ছে যে কিছু প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় এবং তার ভিত্তিতে কিছু হাইপোথেসিস তৈরি করা হয় এবং তারপরে সেই হাইপোথেসিসগুলো পরীক্ষা করা, টেস্ট করা হয়।
ইতিহাস কিন্তু সেভাবেই কাজ করে। সেক্ষেত্রে হাইপোথিসিস মানেটা কি? মানে হচ্ছে যে এক ধরনের ঘটনা বলি ঘটে থাকতে পারে, আরেক ধরনের ঘটনাবলী ঘটে থাকতে পারে, কোনটা সেটা কিন্তু আমাদের এভিডেন্স থেকে বুঝতে হবে। আর এভিডেন্স কি থেকে পাই আমরা ইতিহাসে? দু রকম এভিডেন্স পাই। একটাকে বলে মনুমেন্ট, আর একটাকে বলে ডকুমেন্ট। মনুমেন্ট মানে শহীদ মিনার মনুমেন্ট এরকমটা নয়, কিন্তু এমনকি একটা ভাঙা কলসির টুকরো এটাও কিন্তু একটা মনুমেন্ট জিনিস। যে জিনিসগুলো আমরা পাচ্ছি তার মাধ্যমে সেই সময়কার সমাজ, সেই সময়কার শাসন ব্যবস্থা, সেই সময়কার অর্থনীতি, এগুলো সম্পর্কে অনেক কিছু ওই প্রমাণের ভিত্তিতে রিকনস্ট্রাক্ট করা যায়। আরেকটা হচ্ছে ডকুমেন্ট, কিছু লিখিত জিনিস। এটাও কিন্তু কেউ ইতিহাস লিখে গেছে এরকমটা হওয়ার দরকার লাগে না। এমনকি হিসেবের খাতা, সেটাও কিন্তু একরকম ডকুমেন্ট। আজ মেসোপটেমিয়ার কোনো হিসেবের খাতা আমরা পাই, তার থেকেও কিন্তু আমরা তখনকার দিনের শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, চিন্তা ভাবনা সম্পর্কে অনেক কিছু রিকনস্ট্রাক্ট করতে পারি। ফলে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে বিজ্ঞানের পদ্ধতি এবং ইতিহাসের পদ্ধতির মধ্যে কোনো ফান্ডামেন্টাল পার্থক্য নেই। এ কারণে এখানে যে কথাটা আছে না, ইতিহাস চর্চার বিজ্ঞান, আমি প্রথমে ভেবেছিলাম একটুখানি অ্যাপোলজিটিক্যালি শুরু করব, যে আমি তো ঐতিহাসিক নই, আমি তো বিজ্ঞান চর্চা করি। তারপর দেখলাম না, মোটামুটি খাপে আসি আর কি। তাহলে আমাদের যে আলোচনাগুলো করতে হবে, যে বিষয়গুলো নিয়ে করতে হবে, সেটা হচ্ছে যে তারা যারা এই ইতিহাসকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছেন, তারা একটা ন্যারেটিভ রাখার চেষ্টা করছেন। বুঝতে হয় যে কেন রাখার চেষ্টা করছেন এবং কি রাখার চেষ্টা করছেন। কি রাখা যদি হয় তাহলে দেখবেন যে একটা হচ্ছে ভারত হচ্ছে বিশ্বগুরু, একটা ন্যারেটিভ। সমস্ত জ্ঞান, সারা পৃথিবীতে যে জ্ঞান, যা জ্ঞান, সবাই উৎস হচ্ছে ভারতবর্ষ এবং সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছে। এই একটা চিন্তা তারা আনার চেষ্টা করছে। এই চিন্তাটা আনতে গেলে কতদিন ধরে এই জ্ঞান তৈরি হয়েছে, কতদিন ধরে এই জ্ঞান তৈরি হয়েছে, এইটা করতে গেলেই যেরকম আইআইটি খড়গপুরে একটা সেন্টার ফর এক্সেলেন্স অন ইন্ডিয়ান নলেজ সিস্টেমস আছে, তারা একটা ক্যালেন্ডার বের করেছিল। এবং সেই ক্যালেন্ডার থেকে আমরা প্রথম জানতে পারলাম যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে কি বলতে চাইছেন, কংক্রিট বক্তব্যটা কি। যদিও ক্যালেন্ডার কোনো মানে পেপার নয়, রিসার্চ পেপার নয়, তাহলে সেটা থেকে একটা আঁচ পাওয়া গেল। এখানে তারা কিন্তু খুব পরিষ্কারভাবেই বলছেন যে এই ঋগ্বেদের মধ্যে যে নলেজ পাওয়া যায়, সে নলেজ তৈরি হতে মেনি থাউজেন্ডস অফ ইয়ার্স লেগেছে, এবং সেটা মোটামুটি কমপ্লিট করে অন্তত 10,000 পর্যন্ত লিখেছি। কিন্তু বিপদটা হচ্ছে যে ঐতিহাসিকরা, আমাদের মতো লোকেরা বলেন যে এই যেটা আমরা হরপ্পান সমাজ বলে জানি, সিন্ধু সভ্যতা আজকাল ঠিক বলা হয় না, হরপ্পান সভ্যতা বলা হয়, কারণ ঠিক সবটাই সিন্ধু অববাহিকায় নয় সেই অর্থে। সেই সভ্যতাটা সময়কালটা মোটামুটি ধরে নিন 3,500 থেকে অ্যাপ্রক্সিমেটলি 1800 BC। তার পিক পিরিয়ডটা 2600 থেকে, তাহলে এটাও তার মধ্যে পড়ে যায়। তার মধ্যে পড়ে গেলে তাহলে দেখানোর প্রয়োজন আছে তাহলে ওরা যারা ছিল তারাও অ্যাকচুয়ালি বৈদিক সমাজেরই এক্সটেনশন, পুরোনো দিক। ফলে দেখবেন যে তাদের ন্যারেটিভের মধ্যে এই পুরোটাই আছে যে অ্যাকচুয়ালি হরপ্পান সভ্যতা হচ্ছে অ্যাকচুয়ালি বৈদিক সভ্যতা। দেখাতে গেলে কি দেখাতে হয়? দেখাতে হয় যে তাহলে হরপ্পান লোকেরা পরে যে আর্যরা বাইরে থেকে এলো, স্টেপ মালভূমি থেকে এলো বলে ঐতিহাসিকরা বলেন, তাহলে সেটা ভুল। দেখাতে হয় যে ওই প্রাগার্য সভ্যতা বলে আমরা যেটাকে জানতাম সেটা আসলে আর্য সভ্যতা, একই সভ্যতার কন্টিনিউশন দেখাতে হয়। লক্ষ্য করে দেখবেন তারা এগুলোই দেখাচ্ছে। এই জন্যে এই বছর, গত বছর ইউজিসি থেকে ইতিহাসের যে বই বের করেছে তাতে হরপ্পান সভ্যতা বলছে না, কি বলছে? সরস্বতী সভ্যতা। বইতে, পাঠ্য বইতে চ্যাপ্টারটার নাম হচ্ছে সরস্বতী সভ্যতা। তার মানে হচ্ছে যে পুরোটাই মানে পাল্টে দিয়ে ছাত্রদের কাছে ওই ন্যারেটিভটাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে এটা কিন্তু আসলে একই সভ্যতার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ঐতিহাসিকরা যখন কোনো একটা সিদ্ধান্তে আসেন তখন তো কিছু বাস্তব প্রমাণের নিরিখে আসেন।
এইগুলো যদি আমরা ছাত্রদের সামনে না রেখে শুধু এইরকম একটা সভ্যতা ছিল এটুকুই রাখি, তাহলে কিন্তু তারা এর বদলে ওই ন্যারেটিভ তাদেরকে মেনে নেবে। ফলে আমাদের দেখতে হবে যে কি প্রমাণের ভিত্তিতে একসময় ঐতিহাসিকরা বলেছিলেন যে এটা হচ্ছে প্রাগ আর্য সভ্যতা। কেন বলেছিলেন? সেই সময়, আজকাল পর বলছেন, আজকে আরো অনেক পাওয়া গেছে, সেই সময় 4টে মূল এভিডেন্স পাওয়া গেছে। যখন খুঁড়ে তখন প্রথম তুললেন তখন 4টে ঘটনা দেখা গেল। প্রথম, সেখানকার বাড়িঘরগুলো পোড়া মাটির ইটের তৈরি। আর ঐতিহাসিকরা অনেকদিন থেকেই জানেন পুরো বৈদিক সভ্যতায় একটাও ইট পাওয়া যায়, একটাও না। তার মানে এটা একই সভ্যতার কন্টিনিউশন হতে পারে না। দ্বিতীয় হচ্ছে ঘোড়া। বৈদিক সভ্যতার প্রধান প্রাণী হচ্ছে ঘোড়া। দেখবেন বৈদিক সাহিত্য পড়লে যে ঘোড়া নিয়েই সবকিছু। হ্যাঁ, কিমেদযোগ্য, হ্যাঁ, মানে সবকিছু, মানে রথ কি দিয়ে টানছে? ষাঁড়ে টানছে কি? তার মানে হচ্ছে যে ঘোড়াই হচ্ছে সেখানকার সেই যুগে একটা প্রধান প্রাণী। অথচ হরপ্পা সভ্যতায় অনেক শিলমোহর পাওয়া গেছে, তাদের নানা কাজে শিল ব্যবহার হতো, এবং শিলগুলোতে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে কিছু প্রাণীর ছবি, জন্তুর ছবি, আর কিছু লেখা। ছবিগুলো যদি দেখেন তাহলে দেখবেন কিছু লেখা এবং কিছু জন্তুর ছবি। এই জন্তুর ছবির মধ্যে গন্ডারের ছবি আছে, বাঘের ছবি আছে, হাতির ছবি আছে, হরিণের ছবি আছে, এমনকি হরিণের মতো মাথা এবং ষাঁড়ের মতো গা, এইরকম একটা এক সিংওয়ালা একটা জন্তুর ছবি আছে, কাল্পনিক জন্তু, কিন্তু কোন ঘোড়ার ছবি। তার মানে হচ্ছে যে সেই যুগের মানুষ ঘোড়া জন্তুটা তাদের কাছে একটা প্রধান অ্যানিমাল কোনো কারণে ছিল না। কোনোদিন দেখেনি এত বড় কমেন্ট আমি করবো না, কেননা হরপ্পা সভ্যতার শহরগুলোর সঙ্গে অন্যান্য আশেপাশের সভ্যতাগুলোর ট্রেড রিলেশন ছিল, এটার এভিডেন্স অনেক আছে। সুতরাং দেখে থাকতে পারে, কিন্তু প্রধান প্রাণী ছিল না। তাহলে ঘোড়া এলো কোথায়? তৃতীয় এভিডেন্স, ভারতবর্ষের কোনো জঙ্গলে কি ঘোড়া পাওয়া যায়? তাহলে ঘোড়া ভারতীয় প্রাণীই নয়, তাহলে এলো কোত্থেকে? নিশ্চয়ই মানুষের সঙ্গে এসেছে, তাই না? আরেকটা এভিডেন্স, আগে বললাম যে শিলমোহরগুলো, তাতে কিছু লেখা পাওয়া যায়, অর্থাৎ তাদের লিপি ছিল। আর আমরা এও জানি যে ঋগ্বেদ যখন লিখিত হয়েছে তখন শ্রুতি এবং স্মৃতির মাধ্যমেই সেটা সঞ্চারিত হতো, অর্থাৎ বলা এবং স্মৃতিতে ধরে রাখা, তার মধ্যেই সঞ্চারিত হতো। তার মানে তখন কিন্তু অ্যাকচুয়ালি লিপি ছিল না, পরবর্তীকালে লিপি যখন তৈরি হয় তখন সেটা লিপিবদ্ধ হয়। তার মানে একই সমাজের যদি কন্টিনিউশন হতো, তাহলে এরকম কি করে হলো যে তার লেখাটা আমরা পড়তে পারছি না? একই সমাজের কন্টিনিউশন তো, একই সভ্যতার কন্টিনিউশন, একই কালচার তো, যদি তারা বলেন পড়তে পারছি না কেন? এই জন্য দেখবেন যে তারা এটাও ক্লেম করেন, হ্যাঁ পড়ে দিচ্ছি। ইনফ্যাক্ট রাজারাম এবং ঝা বলে দুজন একটা পেপার লিখেছিলেন, সেই পেপারে তারা ক্লেম করেছিলেন যে আসলে ওটা সংস্কৃত, একটু অন্যভাবে লেখা, হাতের লেখাটা খারাপ ছিল, এরকম আর কি। মানে এমনকি তারা ওখানে ঘোড়া খুঁজে পেলেন, একটা শিলে তারা ছবি দিয়ে দিলেন তার পেপারে, যেটা অনেকটা ঘোড়ার মতো দেখাচ্ছে বটে, অনেকটা ছবিটা অনেকটা আমাদের কৃষ্ণনগরের মাটির ঘোড়া হয় না, হ্যাঁ, অনেকটা সেই রকম দেখতে। তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন ঐতিহাসিক, তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, তাতে দেখাচ্ছেন যে অ্যাকচুয়াল সিলটাকে ছবি তুলেছে সেটা একটু ভাঙা ছিল। তারপর করেছে কি, একদিক থেকে আলোটা ফেলেছে, ফেলার পরে কয়েকটা জায়গায় ছায়া পড়েছে, এবং ছায়াটা আলোর কোন দিক থেকে ফেলছে সেই অনুযায়ী ঘোড়া দেখাচ্ছে বটে, কিন্তু যে সামনে থেকে ছবি তুলেছে সেটা মোটেই ঘোড়া নয়। হ্যাঁ, অর্থাৎ তারা এই প্রচেষ্টাটাও করছেন যে দেখানোর যে না আসলে ওটা আমাদের জানা না, এখনো পর্যন্ত কেউ সেটাকে ডিসাইফার করতে পারেনি। তার কারণ আছে, কারণটা হচ্ছে যে সেটা একটা সম্পূর্ণ অন্য সভ্যতা ছিল। আর বৈদিক সাহিত্য সম্পর্কে তো আপনাদের একটা মোটামুটি ধারণা আছে, বেদ আছে, বেদান্ত আছে, বেদাঙ্গ আছে, পুরাণ আছে, উপনিষদ আছে,
এত কিছু রয়েছে, তাই না? কিছু কিছু পরিচয় আছে। কোথাও কি যেগুলো সিন্ধু সভ্যতার শহরগুলো, তার বৈশিষ্ট্য কি? পাকা ইটের বাড়ি, রাস্তা, পাকা রাস্তা, রাস্তার দুপারে ড্রেনেজ সিস্টেম, কালেকটিভ স্নানাগার, এই যে 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 জিনিসগুলো দেখা যায়, তার কোনো বর্ণনা কোনো বৈদিক সাহিত্যে পাওয়া গেছে? এইগুলো দেখেই তারা একসময় সিদ্ধান্তে এসেছিলেন যে এটা ডেফিনেটলি বৈদিক সভ্যতা নয়। আর যেহেতু আমরা কোন সময় ঘোড়া এদেশে প্রবেশ করেছে তার একটা এভিডেন্স আমরা পাই, সুতরাং তারা সিদ্ধান্তে এসেছিলেন যে তারপরে একসময় ধরে যাক 1500 BC থেকে যে বৈদিক সভ্যতা তার জন্ম, যখন একটা মাইগ্রেশন হয়েছিল। একটা ভুল ধারণা প্রচলিত আছে ইনভেশন, এরিয়ান ইনভেশন থিওরি, না, এটা মাইগ্রেশন হয়েছিল। ইনভেশন কেন নয়? যদি ইনভেশন হতো, তারা যদি তরোয়াল নিয়ে ঢুকে মারধর করে সকল ভাগিয়ে দিত, কি হতো? সেই শহরগুলোতে কিছু না কিছু ডিস্ট্রাকশনের চিহ্ন থাকতো, অগ্নিসংযোগের চিহ্ন থাকতো, ভাঙচুরের চিহ্ন থাকতো, কিচ্ছু নেই। তার মানে হচ্ছে এগুলো ইনভেশনটা হয়নি, মাইগ্রেশনটা হয়েছে। আজকে এর আরো অনেক প্রমাণ পাওয়া গেছে। ধরে নিতে পারেন আজ থেকে বছর 12-13 আগে কিছু পেপার বেরোচ্ছিল যেগুলো থেকে মনে হচ্ছিল যে ব্যাপারটা মানে জেনেটিক্সের দিক থেকে অন্তত তার প্রমাণ ঠিক আসছে না। কিন্তু বছর 2-3 আগে বেশ কিছু প্রামাণ্য পেপার বেরিয়েছে যেখান থেকে পাওয়া গেছে। কি ডিফারেন্সটা? এর আগের গ্রুপে যে পেপারগুলো বেরিয়েছিল সেটা যে ডিএনএ সিকোয়েন্সটা থেকে স্টাডি করে আসলে কি করেন হচ্ছে যে আমাদের জেনেটিক সিকোয়েন্সের মধ্যে একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জায়গা তারা চিহ্নিত করেন, যে এই জায়গাটাকে বলে হ্যাপ্লো গ্রুপ। এই হ্যাপ্লো গ্রুপটা কি না, এই পার্টিকুলার সিকোয়েন্সটা এটা কিন্তু কোনো একটা সময় শুরু হয়েছে এবং কিছু মানুষের মধ্যে আছে, ফলে এইটার উপস্থিতি অনুপস্থিতি থেকে তাদের লিনিয়েজটা বের করা যায়। হ্যাঁ, এই থেকে তারা চিহ্নিত করার চেষ্টা করেন ওই হ্যাপ্লো গ্রুপ থেকে। এখন যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে, যেটা থেকে বোঝা যায় যে যেটা মূলত পুরুষের শরীরে থাকে, XY ক্রোমোজোমে থাকে, XX ক্রোমোজোমে সেটা থাকবে না। এরকম একটা জায়গা থেকে তারা যখন চিহ্নিত করে সেইটাকে নিয়ে যখন তারা স্টাডি করছেন, তখন দেখছেন যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষের মধ্যে এটা আছে, ইউরোপের মানুষের মধ্যে সেটা আছে, এবং তারা এপিসেন্টার বের করেন যে কোন জায়গার মানুষের মধ্যে সেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এবং সেখান থেকে তারা চিহ্নিত করতে পারছেন যে যেটাকে পন্টিক কাস্পিয়ান স্টেপ বলে, সেই জায়গা থেকেই এই রেডিয়েশনটা হয়েছে নানা দিকে। তার মধ্যে একটা গ্রুপ এসেছিল। তার মানে এখন মানে এর আগে যখন করেছিল তখন সেটা এমন হ্যাপ্লো গ্রুপ নিয়ে করেছিলেন যেটা নারী শরীরে বেশি থাকে, ফলে বোঝা গেছিল যে মাইগ্রেশনটা হয়েছিল সেটা অনেকটা মেল ডমিনেটেড মাইগ্রেশন, বোঝা গেছে। তার মানে যেটা দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে এনারা এই যে ইতিহাসটা তৈরি করছেন তার একটা ক্রিটিক্যাল জিনিস হচ্ছে, তাহলে তাদের দেখাতে হবে যে হরপ্পা সভ্যতাটা হচ্ছে আসলে বৈদিক সভ্যতা। কি দিয়ে ভুল এই চিন্তাটা, তার কতগুলো বক্তব্য আমি রাখলাম, কিন্তু আরো কিছু কথা আমরা বলছি। এই যে অতীত গৌরব, এইটা মানে ইতিহাস বিকৃত করে অতীত গৌরবের যে চিত্রটা ওনারা তুলে ধরার চেষ্টা করছেন, সে অতীত গৌরবের চিত্রের মধ্যে আছে ভারতবর্ষের বৈদিক যুগে এরোপ্লেন ছিল, ভারতবর্ষের বৈদিক যুগে স্টেম সেল, মানে এটা আমার কথা না, আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজে বলেছেন দিল্লির বোম্বাইয়ের একটা হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে যে 100 সন্তান কি সত্যি হতে পারে, তাহলে নিশ্চয়ই সেরকম টেকনোলজি ছিল। কর্ণ আমরা পড়েছি যে তার জন্ম কোনো মাতৃজঠরে নয়, হলো কি করে? তাহলে নিশ্চয়ই স্টেম সেলের সেরকম ডেভেলপমেন্ট হয়েছিল। হাতির মাথা একটা মানুষের শরীরে বসানোর জন্য যে এরকম প্লাস্টিক সার্জারি লাগে সেটা নিশ্চয়ই ছিল। একজন ক্যাপ্টেন বোদাস বলে এক ভদ্রলোক, তিনি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে একটা পেপার প্রেজেন্ট করে বসলেন যে এক সময় আমাদের দেশে আজ থেকে 9000 বছর আগে, তিনি টাইমটা বলে দিয়েছেন, 9000 বছর আগে আকাশে এরোপ্লেন উঠত। সেই বৈদিক যুগের এরোপ্লেন ছিল। আজকের এরোপ্লেন কি করতে পারে? শুধু সামনের দিকে যায়,
তখনকার দিনে এরোপ্লেন সামনে যেত, পেছনে যেত, পাশে যেত, ডান দিকে যেত। শুধু তাই নয়, শুধু এক দেশ থেকে আরেক দেশে যেত তাই নয়, এক গ্রহ থেকে আরেক গ্রহে যেত। তাহলে দেখুন এইরকম তো একটা ন্যারেটিভ আছে, তৈরি করছেন ওনারা। বলছেন যে মানে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি বিবৃতি দিয়ে বললেন যে সঞ্জয় কি করে ধারা বিবরণী দিল, যদি না তখন ইন্টারনেট এবং টেলিভিশন থাকে, তাহলে নিশ্চয়ই ইন্টারনেট টেলিভিশন ছিল। তাহলে দেখুন এই পুরোটার মধ্যে একটা চিত্র মানুষের মনের মধ্যে গাঁথার চেষ্টা করছেন যে অনেক অতীতে ভারতের জ্ঞান বিজ্ঞান এতটাই উন্নত ছিল যে আজকে তোমরা ইউরোপের আমেরিকাতে যে যে জিনিস দেখছো সেগুলো তখনই ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি থাকতে পারে না, এবং কি হতে পারে না যে সত্যি কিরকম ছিল? এখানে কয়েকটা পয়েন্টে আপনাদেরকে ভেবে দেখতে হবে। প্রথমত, এই যে ক্লেমগুলোর কথা বললাম, এরোপ্লেন নিয়ে ক্লেম, টেলিভিশন ইন্টারনেট নিয়ে ক্লেম, স্টেম সেল নিয়ে ক্লেম, এগুলো কোনোটাই হয়নি যতদিন না আধুনিক বিজ্ঞান সেগুলোকে ইনভেন্ট করেছে। কখনো এদেশে অতীতে এরোপ্লেন ছিল কেউ বলেনি, যতক্ষণ না পর্যন্ত রাইট ব্রাদার সেটাকে আবিষ্কার করেছেন, ইনভেন্ট করেছেন, এবং সেটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। এখন তো তারপর থেকে বলা শুরু হয়েছে। ইন্টারনেট এসেছিল 80 দশকের মাঝামাঝি, তার আগে কেউ কখনো বলেনি দেশে ইন্টারনেট ছিল। স্টেম সেলের রিসার্চ শুরু হয়েছে কয়েক দশক আগে থেকে, তার আগে কেউ বলেনি এখানে স্টেম সেল ছিল, স্টেম সেলের গবেষণা ছিল। ফলে এগুলো হচ্ছে তখনই বলা হয়েছে সমস্ত ক্লেম যখন আধুনিক বিজ্ঞান এগুলোকে ডিসকভার করেছে। দ্বিতীয়ত, যদি সত্যি সত্যি এগুলো অতীত যুগের থেকে থাকে, তাহলে সেই পুঁথিগুলো পাঠ করে আধুনিক যুগতে সেগুলো আবিষ্কার করে সম্ভব ছিল, তাই না? মানে নতুন নতুন আবিষ্কার হচ্ছে কি করে না, সংস্কৃত প্রাচীন পুঁথিগুলোকে পড়ে পড়ে হতেই পারত। একটা হয়েছে কি? তবে আপনাদের বলতে পারি যে যখন এই নিউ এডুকেশন পলিসিটা এলো, তারপরে তারপরেটাই কোভিড পিরিয়ড ছিল। কোভিড পিরিয়ড শেষ হচ্ছে যখন, সেই সময়টাতে আমাদের ইনস্টিটিউট এবং সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা চিঠি পেল যে তোমাদের নিউ এডুকেশন পলিসি সম্পর্কে সম্যক জ্ঞান পাওয়ার জন্যে ওয়ার্কশপ অর্গানাইজ করতে হবে। ভারতীয় শিক্ষণ মণ্ডল বলে একটি সংস্থার সঙ্গে যৌথভাবে আমাদের ইনস্টিটিউটে হলো। সেখানে ভারতীয় শিক্ষণ মণ্ডলের একজন ব্যক্তি এলেন এবং তিনি যা এসে বক্তৃতা দিলেন, মোটামুটি আমাদের চক্ষু চড়কায়। বলুন, কি বিজ্ঞান করছেন তোমরা? আপনারা এটা বিজ্ঞান? আপনাদের আবিষ্কার করতে হবে যে এদেশে অতীতে কি বিজ্ঞান ছিল। যদি এরোপ্লেন থেকে থাকে তাহলে কি এরোপ্লেন, কি ধরনের তার ডিজাইন ছিল, আপনাদের আবিষ্কার করতে হবে। আজকের বিজ্ঞান তৈরি হবে সেই জ্ঞানকে ভিত্তি করে। এটা মনে হতে পারে যে কোন পাগলের প্রলাপ, তাই না? পাগলের প্রলাপ নয়। খড়গপুর আইআইটিতে একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার হয়েছিল 2020 নভেম্বর মাস নাগাদ। সেখানে খড়গপুর আইআইটির ডিরেক্টর সেখানে অ্যানাউন্স করলেন যে আমরা আমাদের ইনস্টিটিউটে সেন্টার ফর এক্সেলেন্স অন ইন্ডিয়ান নলেজ সিস্টেম করবো। তা কি করবে সে সেন্টার ফর এক্সেলেন্স? খুঁজে বের করবে যে কি ডিজাইনের এরোপ্লেন ছিল। তাহলে দেখুন, এটা পুরো জিনিসটাই এই ন্যারেটিভে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু বলছেন যে হ্যাঁ, তোমরা ওই পুরনো পুঁথিগুলোকে পড়ো, তার মাধ্যমেই তোমরা আবিষ্কার করতে পারবে। কিন্তু আজ পর্যন্ত কোনো আবিষ্কার ওয়ার্ক হয়। তৃতীয়ত, মনে করো এরোপ্লেন, একটা এক্সাম্পল। এরোপ্লেন তৈরি করতে গেলে কি কি জ্ঞান লাগে? এয়ারোডাইনামিক্সের জ্ঞান লাগে, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন লাগে, একটা ইঞ্জিন তৈরি করতে হবে, থার্মোডাইনামিক্সের জ্ঞান লাগবে, তাহলে মেটালার্জি জ্ঞান লাগবে, হালকা জিনিস তৈরি করতে হবে। এইরকম দেখবেন যে অনেকগুলো একেবারে বুনিয়াদি জ্ঞান, ফান্ডামেন্টাল সায়েন্স তৈরি হলে তবেই একমাত্র শেষ পর্যন্ত তার প্রয়োগ হিসেবে আমরা একটা এরোপ্লেন পেতে পারি। এরোপ্লেনের নানাবিধ যন্ত্রাংশ সবকটি আলাদা আলাদা জ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে। এক সময় রাইট ব্রাদার্স এই সবটাকে একত্রিত করে
তারা একটা যন্ত্র তৈরি করতে পেরেছিলেন। তার মানে কি, এটা তৈরি করার আগে প্রয়োজন সেই জ্ঞানটা তৈরি হওয়া, অন্তত বার্নৌলিস প্রিন্সিপাল তো জানবে, তাই না? তার মানে হচ্ছে যে যে কোনো একটা প্রয়োগ, টেকনোলজি যখন থাকে তখন তার পেছনে একটা জ্ঞান লাগে, ফান্ডামেন্টাল সায়েন্স লাগে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই ফান্ডামেন্টাল সায়েন্স কি সেই সময় ছিল? একবারও ক্লেম করছেন না, একবারও ক্লেম করছেন না যে বার্নৌলিস প্রিন্সিপাল, বার্নৌলির আগে অমুক ঋষি করে গেছে, একবার বলেনি কিন্তু। তার মানে হচ্ছে যে আসলে যে কোনো একটা প্রয়োগ যেখানে থাকে, টেকনোলজি যেখানে থাকে, সেখানে তার জন্য একটা জ্ঞান যেটা লাগে সেটা ছাড়া কখনো প্রয়োগটা হয় না। কেউ একসময় বসে উদ্ভাবন করে ফেলেন একটা এরোপ্লেন, কেউ একসময় বসে উদ্ভাবন করে ফেলেন স্টেম সেল টেকনোলজি, এটা হয় না, এটা হয় না। তার মানে হচ্ছে যে, এবং লাস্ট পয়েন্ট হচ্ছে যে যদি ধরে নিই এরোপ্লেন থাকে, তাহলে আজকে কোনো না কোনো একটা আর্কিওলজিক্যাল সাইটে গিয়ে তার একটা ভাঙা প্রপেলারের অংশ পাওয়া যেত, একটাও পাওয়া গেছে। তার মানে হচ্ছে এগুলো আগডুম বাগডুম কথা, ওগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে গুরুত্ব যারা এই যুক্তিগুলোকে পাননি তাদের কাছে কিন্তু গুরুত্ব পেয়ে যায়। এই জন্যই আমাদের কাজটা হচ্ছে এই যুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে যাওয়া, এইটা মাথায় রাখতে হবে। যেগুলো তারা ক্লেম করছেন সেটা সঠিক হতে পারে না। কিন্তু আমি বলবো এর একটা উল্টো দিকও আছে, উল্টো ঝোঁক আছে। সেটা হচ্ছে তারা যেগুলো বলছেন যে এগুলো ছিল, আমরা বলবো না এগুলো ছিল না, বলতে গিয়ে অনেকটাই ঝোঁক চলে আসতে পারে যে না আমাদের কিছুই ছিল না। তা কিন্তু নয়। বাস্তবে ভারতবর্ষে কিন্তু অতীতে জ্ঞান বিজ্ঞানের ভালো চর্চা হয়েছে। যেটা হয়েছে সেটাকে কিন্তু জানতে হবে, সেটাকে বলতে হবে এটা ছিল। তা নইলে আমরাও কিন্তু সত্যের অপরাধ করব, মাথায় রাখতে হবে। ভারতবর্ষেই কিন্তু আজকে যেভাবে আমরা গুণ সংখ্যা লিখি প্লেস ভ্যালু সিস্টেম দিয়ে, সেইভাবে লেখাটা এখানেই উদ্ভাবন হয়েছে। তার আগে কি ছিল? তার আগে ছিল অশোকের যে শিলালিপি, তাতে যে ধরনের সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9, তারপরে শূন্য ছিল না তখন। ফলে তারপরে 10 লিখতে একটা চিহ্নের প্রয়োজন। সেই চিহ্নের পেছনে 1 বসিয়ে 11 বা 2 বসিয়ে 12 এই করে করে এগোতো, আবার 20 থেকে আটকে যেত, আবার একটা চিহ্নের প্রয়োজন হতো। ফলে এইরকম ভাবে তখনকার দিনে লিপিটা ছিল। ইউরোপে কিরকম ছিল? আপনারা গ্রিক রোমান অক্ষরগুলো জানেন। তাদের কাছে কাগজ থাকলে রোমান অক্ষরে 23-এর সঙ্গে 27 যোগ করুন দেখি। এরকম করে মাথা চুল করবেন, ওরকম করে মাথা চুল করবেন, চুল পড়ে যাবে, করতে পারবেন না, কেননা ওইভাবে করা যায় না। আমাদের এখানে যে লিপিটা উদ্ভাবিত হয়েছিল, যেভাবে শূন্যটা যখন জানা গেল, কিছুর অনুপস্থিতিও একটা সংখ্যা, কিছু নেই, 1টা আপেল 2টা আপেল 3টা আপেল 4টে আপেল সবকিছু হতে পারে, আপেল নেই, এটা একটা সংখ্যা। এই চিন্তাটা যখন প্রথম এলো এবং সেটাকে একটা চিহ্ন দিয়ে রিপ্রেজেন্টেড হলো, তখন সেটা স্বাভাবিকভাবে এটা একটা বড় ডেভেলপমেন্ট। এইটা যখন হলো, তার আগেকার দিনে যত কটা পদ্ধতি ছিল, যোগ করার, ভাগ করার, গুণ করার, সমস্ত কিছু পাল্টাতে হলো, সমস্ত কিছু নতুন করে তৈরি করতে হলো, সবটা এখানে হয়েছে। অ্যালজেব্রার ডেভেলপমেন্ট প্রাথমিকভাবে এখানে হয়েছে। তারপর একসময় আরবরা সেটাকে টেক আপ করেছিল। ট্রিগনোমেট্রি বলে আমরা যেগুলো এখন পড়ি, সাইন থিটা, কস থিটা, তাদের মধ্যে রিলেশনশিপ, এগুলো সব কিছু কিন্তু ওই সময় পাওয়া যাবে। 7 শতক 8 শতক এরকম জায়গায়, এরকম সময়কার যে লেখা আছে তার মধ্যে পাওয়া যাবে, ব্রহ্মগুপ্তের লেখা পাওয়া যায়। তার মানে যে এগুলো তো ডেভেলপমেন্ট হয়েছিল। এখনো পর্যন্ত আমরা যে তারাগুলোকে চিনি, সে তারাগুলোর নামকরণ এখানে হয়েছিল। আমরা জানি যে গ্রহগুলো আছে, সেই গ্রহগুলো একটা ছোট স্ট্রিপের মধ্যে দিয়ে চলে, জোডিয়াকাল স্ট্রিপ বলে সেটাকে, এবং সেখানে কোন তারা কোথায় আছে, চাঁদ কবে ওই কোন জায়গাতে আছে বোঝানোর জন্য ওই পুরো 360 ডিগ্রিকে 12টা ভাগে ভাগ করা হয়েছিল, মানে এক একটাতে 30 ডিগ্রি পড়ে, ওই 30 ডিগ্রি করে ধরে ধরে এক একটা কনস্টেলেশনের নাম হয়েছিল। এখনো পর্যন্ত সে একই নাম চলে, সিংহ রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, ইয়েগুলো তখন দিয়ে নামকরণ হয়েছিল। তার মানে হচ্ছে যে এই ডেভেলপমেন্টগুলো তখন তো ছিল। এমনকি
মেটালার্জিরও ডেভেলপমেন্ট হয়েছে। মানে লোহা যখন আমরা আকরিক থেকে বের করি তখন সেটা ভঙ্গুর থাকে। ভঙ্গুর থাকে কারণ তাতে অনেক কিছু মিশে থাকে, তার মধ্যে ফসফরাস থাকে অনেকটা। আধুনিক পদ্ধতি সেই জন্যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করিয়ে ওইগুলোকে বের করে নেওয়া হয়। তখনকার দিনে যখন সেইটাকে বের করা হয় না তখন কি হয়, তখন সেটা ভঙ্গুর থাকে বটে, কিন্তু তাতে রাস পড়ে না। রিলেট করতে পারছেন? ওই দিল্লির কুতুব মিনার ওরকম একটা মোটা জিনিস বলে ভঙ্গুরতাটা কিন্তু ক্ষতি করে না, কিন্তু তাতে রাস পড়ে না ওই কারণে, ফসফরাস বেশি আছে বলে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে ওইটাকেও বের করে তরোয়াল তৈরি করার পদ্ধতি তখন কিন্তু তৈরি হয়েছিল, যেটাকে উডস স্টিল বলে। দক্ষিণ ভারতে মূলত সেই ছোট ছোট হাটগুলো পাওয়া যায় যেখানে ওগুলো তৈরি হতো, এবং সেগুলোর সেই টেকনোলজি একসময় যখন আরবদের মাধ্যমে যায় তখন একটা জায়গাতে প্রথম সেখানে তৈরি করা শুরু হয়েছিল একই টেকনোলজি, সেটাকে নাম হচ্ছে দামাস্কাস। এই জন্য এটাকে বলে দামাস্কাস স্টিল তারা বলতো। আমার হচ্ছে এই ডেভেলপমেন্টগুলো একসময় হয়েছিল আমাদের দেশে, আমরা সেগুলোকে ভুললে চলবে না। ইনফ্যাক্ট প্রথম শূন্য তার এভিডেন্সটা আমরা কোথায় পাই? কাম্পুচিয়াতে। হ্যাঁ, গলিয়ারটা হচ্ছে তারপরে, সবচেয়ে পুরোনোটা পাই কাম্পুচিয়াতে। তার মানে হচ্ছে যে সেই সময় যে ট্রেডগুলো ছিল, ট্রেডের মাধ্যমে যে ভারতীয় চিন্তাগুলো নানা জায়গাতে ছড়িয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে এই জ্ঞানগুলো গেছে। ভারত ভূখণ্ডে তখন কেউ না হয় একটা খোদাই করে তৈরি করেনি, যেটা গোয়ালিয়রে প্রথম পাওয়া যায়। লক্ষ্য করে দেখুন যে বৌদ্ধ ধর্মটা বাস্তবে ভারতে এখন নেই, তাই না? কোথায় তৈরি হয়েছিল? ভারতে। তিব্বত, চীন, জাপান, কোরিয়া, সাউথ ইস্ট এশিয়া পুরোটাই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করলো। গেল কিভাবে? গেছে তো ভারতীয়দের মাধ্যমেই, ভারতীয় শ্রমণরাই সেখানে গেছে। তার মানে এইগুলো কিন্তু কন্ট্রিবিউশন ছিল, তাদের মাধ্যমে নানাবিধ চিন্তা গেছে। জয়ন্ত কৃষ্ণ নার্লিকার, বিখ্যাত বিজ্ঞানী, তার একটা বই আছে দি সায়েন্টিফিক এজ বলে, ইডিজিই, এজি নয়। এই সায়েন্টিফিক এজ বইটাতে একটা জায়গায় তিনি বলছেন যে পৃথিবীর প্রথম সায়েন্টিফিক কনফারেন্স কোথায় হয়েছিল? বাগদাদে। বাগদাদ শহরটার গোড়াপত্তন যখন হয়, যখন দামাস্কাস থেকে সরিয়ে এনে বাগদাদে নিয়ে আসে সেখানকার খলিফারা, তখন একটা সায়েন্টিফিক কনফারেন্সের মধ্যে দিয়ে তারা করেছিল। সেটার বিষয়বস্তু ছিল অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি। ভাবা যায় একটা ওই সভ্যতা তখন কিরকমভাবে জ্ঞান চর্চা করার চেষ্টা করছে, অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি। তার সেখানকার খলিফা তখন নানা দেশ থেকে যারা অ্যাস্ট্রোনমার তাদেরকে নিয়ে গেছে এক শহরে, ভারত থেকেও গেছে, এবং বলছেন যে যে লোকটি গেছিল তার নাম হচ্ছে কঙ্কো, এবং বলছেন যে সেখানে সে যখন আজকের ভাষায় বললে পেপার প্রেজেন্ট করছে, তখন যেভাবে সংখ্যাগুলোকে লিখছেন কেউ বুঝতে পারছে না, তখন তারা বোঝাচ্ছে ওইটা তাহলে বোঝাও কীভাবে তুমি সংখ্যা লিখছো। অ্যান্ড দেন দে রিয়েলাইজ দ্যাট ইটস এ নিউ প্রসেস অফ রাইটিং। এবং তারপরে রাজার অনুরোধে কঙ্ককে ওখানে বছরখানেকের বেশি থেকে যেতে হয়, তারপরে ফিরে আসে, এবং সেটার মাধ্যমেই তারা ওখানে এই রাইটিং পদ্ধতিটা, যেটাকে আমরা স্থানিক পদ্ধতি বলি, প্লেস ভ্যালু সিস্টেম, এটাকে তারা শেখে। তার মানে এইগুলো তো গুরুত্বপূর্ণ ইতিহাস। ফলে আমরা ওই কবে এরোপ্লেন ছিল এই নিয়ে চিন্তা করব? ফলে যেটা ছিল সেটা সম্পর্কে কিন্তু আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, যেটা এভিডেন্স আছে, এগুলো সবটাই কিন্তু এভিডেন্সের ভিত্তিতে আমি বলছি। কিন্তু নবম শতক থেকে মোটামুটি দেখা যায় যে একটা ডিক্লাইন তার মধ্যে দেখা যাচ্ছে। এই ডিক্লাইনের পরে দুজন ম্যাথামেটিশিয়ানকে আমরা পাই, একজন শ্রীধর আচার্য, একজন ভাস্কর আচার্য। তার আগেকার কিন্তু অনেক, সে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, অনেক। এখন ভাস্করাচার্যকে বলা হয় অনেকটা নিভে যাওয়ার আগে শেষ প্রদীপ, দপ করে জ্বলে ওঠে না, সেরকমটাই। তাই আবার তিনি উত্তর ভারত নয়, তিনি মানুষ হচ্ছে আজকে যে জায়গাটা কর্ণাটক সেই জায়গার। অর্থাৎ তখন জ্ঞান চর্চার কেন্দ্র আগে যেটা উত্তর ভারত ছিল সেটা দক্ষিণ দিকে নেমে গেছে। কেন হলো? এই কেন হলোটাতেও তারা কিন্তু, যারা ইতিহাস বিকৃত করেন, তারা কিন্তু এই জায়গাটাতে মুসলিম আগ্রাসনকে দায়ী করেন।
পরন্তু একটু ভেবে দেখতে বলব। এইটাকে নিয়ে যারা চর্চা করেছেন তার মধ্যে অগ্রগণ্য হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র। তার একটা বই আছে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। হিন্দু কেমিস্ট্রিটা হিন্দু অর্থে নয়, ভারতীয় কেমিস্ট্রি অর্থে। কিন্তু সেটা নিয়ে তিনি যখন খুঁজে বের করছেন যে মানে কোন সময় কেমিস্ট্রির কোন চর্চাটা হয়েছে, তার বইটার মধ্যে অনেক আছে, অনেক কিছু আছে। মার্কারি নিয়ে এখানে অনেক কাজ হয়েছে। মার্কারিটা তার কোথাও বোধহয় এরকমভাবে চর্চা হয়নি ওটাকে নিয়ে, এরকম অনেক কিছু দেখিয়েছে। কিন্তু তারপরে একটা সময় এসে বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে নবম শতকের পরে কিছু নেই, যেটুকু রসায়ন ছিল সেটুকু বাস্তবে যেটাকে তান্ত্রিক যে যে কাল্ট তার মধ্যে বিলীন হয়ে গেল। কেন, কি হয়েছিল? তিনি বলছেন যে পুরো মানে শুধু শুধু রসায়নই নয়, অঙ্ক, বিজ্ঞান, আয়ুর্বেদ সব কিছু প্রায় বন্ধ হয়ে গেছিল। কেন? তিনি বলছেন যে আমি খুঁজে পেতে 4টি কারণ দেখতে পাচ্ছি। প্রথম এবং প্রধান কারণ হিসেবে তিনি চিহ্নিত করছেন আমাদের কাস্ট সিস্টেমকে। তিনি বলছেন ফর সায়েন্স টু ফ্লারিশ the doer and the thinker should either be the same people or be in contact with each other. যে চিন্তা করে আর যে কাজ করে তাদের মধ্যে যোগ সাজস না থাকলে বিজ্ঞান চর্চা হতে পারে না। কাস্টিজম সেটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এতটা রিজিড ফর্মে এবং সমাজের সর্বক্ষেত্র ব্যক্ত করে তার প্রভাব ছিল না। যখন হয়েছে, রিজিড ফর্মে যখন চালু হয়েছে, তখন উনি বলছেন যে তাহলে যারা কাজ করছে তাদের কিন্তু আর চিন্তা করার অধিকার নেই। ফলে তখন আমরা শুধুমাত্র কিছু মানে হস্তশিল্পের উৎকর্ষই দেখতে পেয়েছি, কিন্তু চিন্তা ক্ষেত্রে আর উৎকর্ষ দেখতে পেলাম না। দ্বিতীয় বলছেন যে একসময় আমাদের দেশে চিকিৎসা, বিশেষ করে শল্য চিকিৎসার প্রভাব ছিল। শল্য চিকিৎসা আমরা সুশ্রুতের বইতে দেখেছি, প্রায় 108টা নানাবিধ শল্য চিকিৎসার যন্ত্রের ছবি আঁকা আছে। তার মানে শল্য চিকিৎসা একরকম ছিল, কতদূর সাকসেসফুল নামটি বোঝার এখন উপায় নেই, কিন্তু ছিল। প্রফুল্লচন্দ্র বলছেন যে শল্য চিকিৎসা যদি কাউকে আরেকজনকে শেখাতে হয়, একটাই উপায় আছে, সেটা হচ্ছে সব কেটে দেখানো যে কোন অঙ্গটা কোথায় আছে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু এক সময় মনুসংহিতা আসার পরে সব স্পর্শ করাই শুধুমাত্র ডোমেদের কাজ হয়ে গেল। ডোম ছাড়া তো সব স্পর্শ করতে পারবে না। ফলে the whole of medical science went into disuse, তার বক্তব্য। তিনি বলছেন যে তারপরে এমন অবস্থা হয়ে গেল শুধুমাত্র যারা নাপিত তারা ফোড়া কাটতো, এছাড়া কিছু শল্য চিকিৎসা ছিল না, তাই না? তৃতীয় যে বিষয়টা তিনি বলছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে এক সময় শঙ্করের মায়াবাদ, এই যে বস্তু জগৎ আশপাশে আমি যা দেখছি সবই হচ্ছে মায়া, এই চিন্তাটা যখন এদেশের চিন্তাশীল অংশকে প্রভাবিত করেছিল, ওর ভিত্তিতে কিন্তু কোনো বিজ্ঞান হয় না। বিজ্ঞান করতে গেলে আমাকে মানতে হবে যে বস্তুগুলো আছে আছে সেটা আমার চেতনা নিরপেক্ষভাবেই আছে, এটা মায়া নয়। যদি মায়া বলে মনে করি তার সম্পর্কে আমার প্রশ্ন হবে না। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই তখন চিন্তা হয়ে গেল, তাই না? জগৎ যদি মিথ্যা হয় তাহলে জগৎ সম্পর্কে প্রশ্ন করবো কেন? ফলে তিনি বলছেন যে এটাও আরেকটা কারণ। লক্ষ্য করে দেখবেন যে এই কারণগুলোর মধ্যে উনি কিন্তু কোনোটাই মুসলিম আগ্রাসনকে একটা কথা বলছেন না, তার কারণও আছে। দেখুন, আমি বললাম যে এই এই অধোগতিটা শুরুটা আমরা দেখতে পাই নবম শতকে। একাদশ শতকে তার প্র্যাকটিক্যালি তখন তলিয়ে গেছে, শেষ। আর প্রথম মুসলিম আগ্রাসনটা শুরু হয় কখন তুমি বলতে পারবেন? একাদশ শতকে। মোহাম্মদ ঘড়ি যখন ঢুকছে তখনও শুধুমাত্র দিল্লি পর্যন্তই আসতে পেরেছে, তারপরে নয়, বাকিটা তখনও পর্যন্ত কেউ ঢোকেনি। অনেক পরে প্র্যাকটিক্যালি সারা ভারতবর্ষের অনেকটা অংশ গ্রাস করতে পারল, মানে মুসলিম শাসনের আন্ডারে এলো হচ্ছে মোগল আসে পরে, অনেক পরে। তার মানে কিন্তু এই যে অধোগতিটা তার পিছনে ওটা নয়, এই সমাজের অভ্যন্তরীণ কারণটাই তার মধ্যে ছিল, এটা আমাদের বুঝতে হবে। সে কারণে এই যে প্রচারগুলো ওনার করেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন এবং একটা বিকৃত একটা ন্যারেটিভ মানুষের মনের মধ্যে ঢোকানোর চেষ্টা করছেন, এটা কিন্তু খুব বিপজ্জনক। বিপজ্জনক এই কারণে যে আমরা যদি ভুলটা জানি, তার দ্বারা আমি
প্রতারিত হতে পারি, কিন্তু এইটা যদি বেশিরভাগ মানুষের মাথার মধ্যে ঢুকে যায় তাহলে সেটা কিন্তু সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে জানবো কি করে, যা বলা হচ্ছে আমাকে সেটা সত্য কি অসত্য সেটা বিচার করবো কি করে, এই বিচারটাই মানুষকে বেরিয়ে যায়। ফলে এই যে পুরো প্রচেষ্টাটা এখন দেখা যাচ্ছে, যার নিউক্লিয়েশন হচ্ছে নিউ এডুকেশন পলিসির মধ্যে দিয়ে, এটা কিন্তু খুবই বিপজ্জনক। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট হিসেবে রাখছি, এগুলোর বিরুদ্ধে আপনারা মানুষকে সচেতন করুন। কিন্তু সচেতন করাটা একটা ন্যারেটিভের বিরুদ্ধে আরেকটা ন্যারেটিভ বলার মাধ্যমে নয়, করতে হবে প্রমাণ দেখিয়ে। এটুকু বলি শেষ করছি।